এ রাজ্যে ভোট করাতে হয়, তাহলে শ্রমিক তো নিজেই স্বীকার করে নিচ্ছেন যে এ রাজ্যে ভোট করাতে হয়। তাহলে সংগঠন যদি না থাকে নিচু স্তরে, বুথ স্তরে, সেখানে যদি কাঠামো মজবুত না হয়, তাহলে কিভাবে জিতবে বিজেপি বা কিভাবে আসবে 26? মানুষকে নির্বাচনের আগে ভরসা দিতে হয় যে হ্যাঁ, আমি যে বাড়ির থেকে বুথে যাব তার নিরাপত্তাটা যাতে পার্টি দিতে পারে। শ্রমিককে আমি কি কোনোদিন জেলখানায় যেতে দেখেছি? আমি তো দেখিনি। পশ্চিমবাংলার রাজনীতি করব আর পুলিশ জেলে আমাকে ঢোকাবে না, তাহলে আমি বুঝতে হবে যে আমার রাজনীতিটা অনেকটা বিশ্বনাথ চক্রবর্তীর বিশ্লেষণের মতো। সারা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে। ওই কাউন্টিং সেন্টারে যে সিপিএম এর লোকরা গিয়েছিলেন, মানে সিপিএম এর লাল পতাকা নিয়ে, তারাই সবুজ পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সিপিএম এর লোক ঢুকেছিল সিপিআইএম লাল সালাম লাল সালাম। আর যখন কাউন্টিং সেন্টার থেকে মানে সারা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, এমনকি কেশপুরে সিপিএম জিতে গেছে, ওই কাউন্টিং সেন্টারের লোকগুলোই মানে কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে তৃণমূলের পতাকা ধরে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিয়ে কিন্তু কাউন্টিং সেন্টার ছেড়েছিল। এই বিজেপিকে মানুষ ভোট কেন দিতে চাইবে? তৃণমূল যে অন্যায়গুলো করছে, তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ এসছে, তৃণমূলের বিরুদ্ধে যে নন গভর্নেন্স, মানে শাসন ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ব্যর্থতা, কলেজে ব্যর্থতা, স্কুলে ব্যর্থতা, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে, চাকরি দুর্নীতি হয়েছে, কৃষকরা ঠিক মতন কৃষি সহায়ক মূল্য পাচ্ছে না, সারের ক্ষেত্রে কালোবাজারি, কৃষক মানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা ঠিক মতন করতে পারেনি, মানে গ্রামের রাস্তাঘাট আগের থেকে আরো খারাপ হয়েছে। ফলে সর্বত্র নন গভর্নেন্সের যে ছবি, মানুষ তিতিবিরক্ত তৃণমূলের প্রতি এবং দুর্নীতিগ্রস্ত এবং একটা ব্যর্থ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, এটা ঠিক। এবার এই ক্ষোভটা যখন তুমি হিন্দু মুসলিম এ ভাগ করছো, তুমি যখন তখনই তো মানে ক্ষোভটা প্রশমিত হয়ে যাচ্ছে। মুসলিমরা ওই ক্ষোভ নিয়েও বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, তুমি দেখছো। আবার একই সাথে বামপন্থীদের মধ্যে যারা উগ্র বামপন্থী, তারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে সহায়তা করছে। কংগ্রেস দলের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে আমি তোমায় তোমায় আমি বলছি, তোমার যদি সংগঠন না থাকে, তাহলে আবেগ দিয়ে কেবলমাত্র কিন্তু ৭৭-এর মতন, ২০১৯-এর মতন, বা ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে ৮৪-র মতন ভোট হবে, এটা নিশ্চিত করে বলা যায় না। শ্রমিক যেটা বলছে আবেগ দিয়ে বলছে, মানে ধরো প্রথমে মুসলমানদের কথা ভাবি, যে ৩৫% মুসলমানদের মধ্যে তো বিজেপি নিয়ে কোনো আবেগ নেই, তাহলে ৬৫% হিন্দু থাকলো। ৬৫% হিন্দুর মধ্যে যারা কমিউনিস্ট পার্টির ভাবধারা বা বামপন্থী ভাবধারা, তাদের তো অ্যাডিশনাল কোনো আবেগ নেই। হ্যাঁ, ৫% কেন, তাদেরকে যদি তুমি সামগ্রিকভাবে ধরো তাহলে ৮-৯% হয়। তাহলে ৮-৯% যদি তুমি ধরো, তাদের তো আবেগ নেই। কংগ্রেসের ২-৩% যে ভোটার আছে, তাদের তো আবেগ নেই বিজেপিকে জেতার। ৫৫%-এর কথা বলছি। তাহলে ৫৫% হচ্ছে। তাহলে এইবার ৫৫%-এর মধ্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, অর্থাৎ ধরো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা পঞ্চায়েত পুরসভা দখল করে আছে, তাদের পরিবারগুলোর তো আবেগ নেই। আবার একইভাবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে যারা সিন্ডিকেটরা চালাচ্ছে, তাদের তো কোনো আবেগ নেই। বা পুলিশ প্রশাসন সরকারি মানে ব্যবস্থার মধ্যে যারা আছে, তাদের তো আবেগ নেই। এইভাবে যদি তুমি দেখো, তাহলে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, গুন্ডামস্তান যারা, এদেরকে সমস্ত যদি মানে যুক্ত করো, তাহলে তুমি দেখবে এটা 14-15% আরো হয়ে যাবে। ফলে এই মানুষগুলোর আবেগ নেই কিন্তু। ফলে স্বতঃস্ফূর্ত ভাবে মানে মানুষ আবেগ দিয়ে বিজেপিকে ভোট দেবে এমন জায়গা নেই। তাহলে বিজেপির সবচেয়ে ভালো সংগঠন পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী কল্যাণে আছে। শুভেন্দু অধিকারী ৩৬৫ দিনই পূর্ব মেদিনীপুরের নানা রকম কর্মসূচি নেন। আর তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, সেখানে তো প্রায় প্রত্যেকটা বাড়ি বাড়ি কর্মসূচি বিজেপির কর্মীরা নেন। ফলে এই জায়গাতে সংগঠন ভালো আছে জন্য তুমি লক্ষ্য করলে লোকসভা নির্বাচনে ২টো সিট, কাথি এবং তমলুক, দুটোতেই কমফোর্টেবল মার্জিনে বিজেপি জয়ী হলো। তুমি কি জানো যে মোট ১৬টা সমবায় সমিতির নির্বাচন হয়েছে, তার মধ্যে ১২টা সমবায় সমিতির নির্বাচনে সম্প্রতি বিজেপি জয়ী হয়েছে। তাহলে যেখানে বিজেপি প্রার্থী দিতে পারে না অধিকাংশ জায়গায়, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের থেকে বেশি সংখ্যক সমবায় সমিতির নির্বাচন সম্প্রতিকালে বিজেপি জয়ী হয়েছে। তাহলে কিসের, তার মানে বারবার সংগঠনের কাছে হার হচ্ছে।
মানে যদি অন্য জেলাতে তৃণমূল জয়ী হয় তাহলে তার সংগঠনের জন্য জয়ী হচ্ছে, আর পাশের জেলায় পশ্চিম মেদিনীপুরে দেখো না, সংগঠনের জন্যই শেষ পর্যন্ত কিন্তু মানে বিজেপি সংগঠনের দুর্বলতা এবং তৃণমূলের প্রবল সংগঠনের উপস্থিতির জন্যই কিন্তু অগ্নিমিত্রা পালের মতন একটা লড়াকু মহিলাকে হারতে হলো। এবং সেখানে অন্তর্দলীয় দ্বন্দ্ব যেমন ছিল বিজেপির, আবার উল্টো দিকে তৃণমূল অতিরিক্ত ভোট করে সংগঠন দিয়ে ভোট করিয়ে কিন্তু জয়ী হয়েছে বেশ কয়েকটা এলাকাতে, মানে পক্সি ছাপ্পা এগুলো দিয়ে অগ্নিমিত্রা পালের ভোটটাকে ছাপিয়ে দিয়ে। সংগঠন যার থাকবে নির্বাচনে তার অ্যাডভান্টেজ সবসময় বেশি। সাইলেন্ট ভোটে কয়েকবার চেঞ্জ হয়নি, আমি তো উদাহরণগুলো দিলাম, কিন্তু সেখানে কিন্তু অন্য কতগুলো ফ্যাক্টর কাজ করছে, অনুমান করতে পারে না। তৃণমূল যদি অনুমান করতে পারে যে পরিবর্তন হতে পারে, এইবার যেমন লোকসভা নির্বাচনে অনুমান তৃণমূল করতে পেরেছিল যে বেশ কিছু সিটে হারতে পারি, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে সংখ্যা বলেছিল সেটা মেলেনি, তার থেকেও কম আসনে বিজেপি জয়ী হয়েছে। তার মানে কি দিনের শেষে কিন্তু তৃণমূল কংগ্রেস আইপ্যাক টিমকে দিয়ে যেভাবে স্থানীয় স্তরে বিজেপি কর্মীদেরকে ম্যানেজ করেছিল একটার পর একটা সিটে, তার ফলে কিন্তু আসনটা 18 থেকে 12তে নামিয়ে দিতে পেরেছিল। ফলে তৃণমূল যদি সামান্যতম বোঝে যে একটুখানি বিজেপি চান্স আছে, তাহলে তৃণমূল দাঁত নথ বের করে দিয়ে তার সংগঠন নামিয়ে দিয়ে যেখানে দাঁড়াবে, কারণ মুসলমানরা বিজেপির সাথে নেই, তাহলে সব মিলে একটা বিরাট গোষ্ঠী কে যেভাবে নামিয়ে দিতে পারবে। এবং সেইখানে কিন্তু আমি তোমায় বলছি, শুধু আবেগ দিয়ে সৌমিক যেভাবে কথা বলছে, সেই আবেগ দিয়ে কিন্তু ভোট হবে না। দিনের শেষে মানে শুভেন্দু অধিকারীর কে যে বাস্তব অভিজ্ঞতার নিরিখে পূর্ব মেদিনীপুরের সংগঠন গড়ে তুলেছেন, এইরকম যদি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংগঠন গড়ে তুলে তৃণমূলের চোখে চোখ না রাখতে পারে, রেজাল্ট কিন্তু প্রায় একই থাকবে। তোমাকে একটা জিনিস বলি, সে নির্বাচন দোরগোড়ায়, এবার শাসক বিরোধী সবাই জোটবদ্ধ হয়ে 10 মাস পরে যে ভোট সেটা মনে হচ্ছে না, কারণ এখন থেকেই সবাই লাগাতার নেমে পড়েছেন একদম 26কে পাখির চোখ করে। সেখানে দেখা গেল বিজেপির নতুন সভাপতি এলেন শ্রমিক ভট্টাচার্য, তার কাছে বিভিন্ন মিডিয়া প্রশ্ন রেখেছিল, আমরাও প্রশ্ন রেখেছিলাম বঙ্গ টিভির তরফ থেকে, যে আপনাদের মাত্র 44,000 বুথ কমিটিতে আপনাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, তাহলে আপনারা 81,000 এখন যা গণনা অনুযায়ী 81,000 বুথে কিভাবে জিতবেন আপনারা? আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হলে জিততে পারবো, কিন্তু সংগঠন যদি না থাকে তাহলে কি মানুষকে সংঘবদ্ধ করা সম্ভব? কারণ মানুষের যদি ইচ্ছা শক্তি থাকেও মানুষকে কি বুথমুখী করা সম্ভব? কারণ যেভাবে হুঙ্কার, যেভাবে হুমকি, যেভাবে এজেন্ট যদি বুথে নাই থাকে, তাহলে তো সেখানে ছাপ্পার রমরমা চলবে, সেখানে কিভাবে আটকাবে ছাপ্পাকে? কি এই মুহূর্তে স্ট্র্যাটেজি নেবে? সংগঠন যদি না থাকে নিচু স্তরে, বুথ স্তরে, সেখানে যদি কাঠামো মজবুত না হয়, তাহলে কিভাবে জিতবে বিজেপি বা কিভাবে আসবে 26-এ ক্ষমতায়? সে যে কোনো দলই, তাদের সংগঠন কি মূল কথা? আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষক এবং যিনি বুথ ধরে ধরে সমীক্ষা করেন, দীর্ঘদিন ধরে সমীক্ষা করে এসেছেন। সত্যি কি জেতা সম্ভব 26-এ? শ্রমিক ভট্টাচার্য যেভাবে দাবি করছেন যে মানুষ যদি সংঘবদ্ধ হয় তাহলে কিন্তু জেতা সম্ভব। দেখো, সৌমিকের কথা ধার করেই বলছি, তোমার বঙ্গ টিভিতে যে ইন্টারভিউটা উনি দিয়েছেন তাতে উনি বলেছেন যে এ রাজ্যে ভোট করাতে হয়। তাহলে শ্রমিক তো নিজেই স্বীকার করে নিচ্ছেন যে এ রাজ্যে ভোট করাতে হয়। তাহলে ভোট করাতে গেলে কাউকে লাগে, তার মানে কর্মী লাগে, নেতা লাগে। স্থানীয় স্তরে তোমার যদি কর্মী নেতা না থাকে, তাহলে পশ্চিমবাংলা কিন্তু অন্য 5টা রাজ্যের মতন নয়। পশ্চিমবাংলা কিন্তু আর 5টা রাজ্যের মতন নেই যেখানে সরকারি আধিকারিকদের মাধ্যমে ভোট হয়। এখানে দলীয় যারা নেতৃত্ব আছে, দলীয় যারা এজেন্ট আছেন, মানে মানুষকে নির্বাচনের আগে ভরসা দিতে হয় যে হ্যাঁ, আমি যে বাড়ির থেকে বুথে যাব তার নিরাপত্তাটা যাতে পার্টি দিতে পারে। এখানে যেহেতু দীর্ঘদিন কেন্দ্রীয় বাহিনী থাকে না এবং কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা মানুষের খুব একটা নেই, ফলে দিনের শেষে তোমার যদি লোকবল না থাকে, তাহলে ভোটাররা কিন্তু আশ্বস্ত হন না। বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে তাদের বিরোধী ভোটারদের ক্ষেত্রে বলছি, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ভোট দিতে ভয় পান আর বুথমুখী হন না। আর বুথে গিয়ে যদি দেখেন, বুথের বাইরেটাও শুধু শাসক দলের পতাকা, আর ভেতরেও শাসক দলই সব এজেন্ট বসে আছে, বেশিরভাগই ড্যামি ড্যামি। হ্যাঁ, এবং তোমার দিকে একদম সৈন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ তোমাকে চোখ দিয়েই গ্রাস করতে চাইছে। তখন তুমি কিন্তু সত্যি বলতে কি ভয় ভীতি সন্তুষ্ট হয়ে তুমি কিন্তু হয় ভুল জায়গায় ছাপ দিয়ে আসবে,
অথবা শাসক দলকে ছাপ দিয়ে আসি, বা অনেক জায়গাতে দেখিয়ে ভোট করতে হয়। অর্থাৎ আমি যে শাসক দলকে ভোট দিলাম সেটা মোটামুটি ভাবে আমার অঙ্গভঙ্গিতে প্রমাণ করে দিতে হয়। ফলে লোক থাকাটা খুব জরুরি। এবার তুমি আমায় প্রশ্ন করতে পারো যে স্যার, কারো কেউ কেউ তো দাবি করেন যে এই রাজ্যে কয়েকবার এজেন্ট ছাড়াই কোনো প্রার্থী জয়ী হয়েছে। হ্যাঁ, ঠিক। এরকম দুটো উদাহরণ একমাত্র আছে আমাদের কাছে। দুটো না, তিনটে উদাহরণ আছে। একটা হলো 1977 সালে বামেরা যখন ক্ষমতায় আসে, তখন শহরাঞ্চলে বামেদের এজেন্ট ছিল, কিন্তু গ্রামাঞ্চলে বামেদের এজেন্ট না থাকা সত্ত্বেও 77-এর নির্বাচনে বাম নেতারা নিজেরাই স্বীকার করেছেন, তাদের লেখালেখিতেও সেগুলো আছে, যে তারা এত ব্যাপকভাবে জয়ী হবেন, 2/3 মেজরিটি নিয়ে সেবার ক্ষমতায় আসবেন। শুধু সিপিআইএম দল 187টা আসন পেয়েছিল, এটা তারা কখনোই কল্পনার মধ্যে আনতে পারেননি। কারণ তখন জনতা সরকার চলছে দিল্লিতে, জনতা রাজ্যেও প্রভাব বিস্তার করেছিল। জনতা দলের সাথে বামপন্থীরা শেষ পর্যন্ত লড়াই করেছিল মাত্র 50টা আসন পাওয়ার জন্য। জ্যোতিবাবু হাত পায়ে ধরেছে যে ভাই 50টা আসন জনতা পার্টি তুমি দাও, কিন্তু এই রাজ্যে যারা জনতা পার্টি করতেন, প্রফুল্ল সেনরা, তারা 50টা আসন দিতে রাজি ছিলেন না। ফলে বামেরা সিদ্ধান্ত নিলেন এককভাবে লড়াই করবেন। এককভাবে লড়াই করে যখন ভোটের ফলাফল আসলো, তারা বিস্ময় হয়ে গেলেন যে 2/3 মেজরিটি নিয়ে বামেরা ক্ষমতায় এসছে। তবে মনে রাখবে, 77 সালে দেশের মধ্যে একটা বড় ভাবনাগত পরিবর্তন এনেছিল জনতা পার্টি। কংগ্রেসের একাধিপত্য কমে গিয়েছিল এবং একই সাথে একটা নতুন মূল্যবোধ জয়প্রকাশ নারায়ণ এনেছিলেন। ফলে তখন আজকের দিনে যেমন বুথ রিগিং, ছাপ্পা, ভয় দেখানো, সন্ত্রস্ত করা, 77 সালে জয়প্রকাশ নারায়ণের যে মূল্যবোধ সম্পূর্ণ রাজনীতি, তার ফলে গ্রামাঞ্চলে কিন্তু স্বাধীন ও অবাধে ভোট হয়েছিল বলেই সিপিআইএম দলের এজেন্ট না থাকা সত্ত্বেও 1977 সালে কিন্তু সিপিএম কোনো সেইভাবে সংগঠন না থাকা সত্ত্বেও, এজেন্ট না থাকা সত্ত্বেও জয়ী হয়েছিল। সেটা মূল্যবোধের উপর ভিত্তি করে জয়প্রকাশ নারায়ণের নতুন মূল্যবোধ, নিউ ডেমোক্রেসির ধারণাটা প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় আরেকটা সারপ্রাইজ হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। তুমি জানো যে 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে বামেরা আন্দাজি করতে পারেনি যে এটা কিন্তু আন্দাজের অভাব, নাহলে বামেরা যে সংগঠন ছিল তাদের আটকে দিতে পারতো। বামেরা আন্দাজি করতে পারেনি যে মৃত ইন্দিরা গান্ধী এত শক্তিশালী হবেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে ভাবাবেগ মানুষের মধ্যে চোরা এতভাবে আসবে, এটা বাম নেতারা একেবারে আন্দাজ করতে পারেনি। যখন কংগ্রেস 16টা আসন পেল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমায় বলি। কলকাতার কাছে একেবারে এই দমদম লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন আশুতোষ লাহা, সেই আশুতোষ লাহা তিনি আইনজীবী ছিলেন। তিনি গণনা কেন্দ্রের একটা পর্যায়ে পরে তিনি দেখলেন পিছিয়ে যাচ্ছেন, তিনি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলেন। এই আশুতোষ লাহা কিন্তু যখন জয়ী হয়, তখন এই প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রথম ফোনটা করেন এবং ঘুম থেকে উঠে তিনি বিস্ময় হয়ে গেছিলেন যে তিনি জয়ী হয়ে গেছেন শুনে। ফলে এটা আরেকটা ঘটনা যে ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে বুথে এজেন্ট ছাড়াই কংগ্রেস দল 16টা আসন জয়ী হয়েছিল। এটা দ্বিতীয় একটা আশ্চর্য ঘটনা। মনে রাখবে, বামেরা যদি আন্দাজ করতে পারতো যে চোরা স্রোত বইছে, সহানুভূতির স্রোত বইছে, তাহলে আমি ড্যাম শিওর বামেদের সেই সময় যা রগরগে সংগঠন, ছাপ্পা ভোট থেকে শুরু করে সব দেওয়ার ক্ষেত্রে, মারধর থেকে শুরু করে সবকিছু ক্ষেত্রে, ফলে তারা কিন্তু ওই পরিবর্তনটা আটকে দিতে পারতো। এবং আরেকটা তৃতীয়টাকে বলিনি, তৃতীয়টা হলো আরেকটা ঘটনা। সেটা হলো 2018 সালের লোকসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে কিন্তু একেবারে শেষ পর্যায়ে, নির্বাচনের শেষ পর্যায়ে বোঝা যাচ্ছিল যে বিজেপি বেশ কিছু আসন পাবে, কিন্তু তার আগে পর্যন্ত 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাউকে ভোট দিতে দেয়নি, সন্ত্রস্ত করে রেখেছিল। গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেসের লোকরাই বুথে এসে ভোট দিতে পারেনি, তার আগেই সমস্ত গুন্ডারা ভোট দিয়ে দিয়েছিল। কোনো বিরোধী প্রার্থীকে দাঁড়ানোর সুযোগ দেয়নি। ফলে পঞ্চায়েত নির্বাচন এবং তার সাথে সাথে
আবাস যোজনা, 100 দিনের কাজের যোজনা, সর্বত্র দুর্নীতি এমন ভাবে মাথাচাড়া দিয়েছিল। এবং 19 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারেনি যে তাদের বিরুদ্ধে এত বড় ধরনের অ্যান্টি ইনকমবেন্সি হয়েছে। বিজেপি বুঝতে পারছিল যে তাদের আসন বাড়বে, কারণ পুলওয়ামার ঘটনা মনে রাখবে, পুলওয়ামা একটা বড় ঘটনা, যেখানে জাতীয়তাবাদের ইস্যু গুরুত্বপূর্ণ হয়েছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়েছিল। মানে বালাস্টক কোর্টে যে স্ট্রাইক, বালাকোটে যে ইয়ার স্ট্রাইক, সেই ইয়ার স্ট্রাইকের যে ভারতবর্ষের গরিমা তৈরি হয়েছিল, সেখানেও জাতীয়তাবাদীর ভাবাবেগ চোরাভাবে চলেছিল। তৃণমূল যদি সেদিন বুঝতে পারতো, মমতা যদি বুঝতে পারতো, পুলিশ দিন আটকে দিত। ফলে এইগুলো হলো চোরা স্রোতে বুথ বুথে কর্মী ছাড়াই ভোট হওয়ার ঘটনা। প্রত্যেকটার পেছনে কারণ আছে। ৭৭-এ যদি নতুন গণতন্ত্রের মূল্যবোধের জন্য মানে কর্মী ছাড়াই সিপিএম যেতে, ঠিক তেমনি ভাবে 84-তে ইন্দিরা গান্ধীর মৃত্যু, আর 2019-এ মানে পুলওয়ামার ঘটনা, জাতীয়তাবাদের বালাকোটের এয়ার স্ট্রাইক, এবং একই সাথে তোমায় আমি বলবো যে তৃণমূলের ব্যাপক দুর্নীতি এবং হিংসার যে বিরুদ্ধে মানুষের একেবারে সাইলেন্টলি ভোট দিবেন, এটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও বুঝতে পারেননি। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষে যে কমেন্টটা করেছিলেন যে তাদের দুধেল গাই, অর্থাৎ যেহেতু মুসলিম এলাকাগুলোতেই জিতেছিলেন, বলেছিলেন যে আমার যে গরু দুধ দেয় সে গরু লাঠি আমরা খেতে পারি। ফলে এই কে যে কাজ করে, তুমি বিজেপি যেখানে যেখানে জয়ী হয়েছে, ধরো সুকান্ত মজুমদারের এলাকায় বিজেপি জয়ী হয়েছে, রিলেটিভলি তুমি যদি দেখো তাহলে বালুরঘাটে বিজেপির কিন্তু সাংগঠনিক শক্তি যথেষ্ট আছে। এবং তুমি এবং তুমি দেখো না ইয়ের ক্ষেত্রে, মানে খগেন মুর্মু মালদা উত্তর থেকে জয়ী হন। খগেন মুর্মু সারা বছর 365 দিন রাজনীতির সাথে যুক্ত, মানুষের সাথে যুক্ত আছে। শঙ্কর ঘোষ মানে শিলিগুড়িতে পারবে, মানে এবারও শঙ্কর ঘোষকে হারাতে পারবে, মানে গৌতম দেব এবারও পারবে না। ফলে আমি তোমায় বলছি যে দিনের শেষে কিন্তু সংগঠন না থাকলে যেগুলো হয়, মানে তোমার ধরো বিজেপি সত্যি 44,000 বুথের মধ্যে সংগঠন আছে, তার বাইরে নেই। এবার একটু উদাহরণ দিয়ে যদি আপনি বলেন যে কোন কোন জায়গাগুলো সংগঠন ছিল বলে বাম আমলে, যখন তৃণমূল ক্ষমতায় এলো যে বছর 2011-ই, কোন 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 মানে স্থানগুলো যে বামেরা তাদের আসন রক্ষা করতে পারলো, কোন কোন সংগঠনের জেরে, আমাদেরকে মানে আমি বলছি তোমাকে, তুমি একটা ভালো প্রশ্ন করেছো যে দেখুন 2011 সালে তো সবাই জানতো পরিবর্তন হবে। মানে 2011-র পরিবর্তনের সূচনা হয়ে গেছিল 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে। 50% গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখল, তৃণমূল এবং কংগ্রেসের দখলে চলে গিয়েছিল। মানে 4খানা জেলা পরিষদ চলে গিয়েছিল। প্রায় 40% পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মানে 100-র উপরে 150-র কাছাকাছি পঞ্চায়েত সমিতি তৃণমূল জয়ী হয়েছিল। ফলে পঞ্চায়েত নির্বাচনেই সিপিএম এর কোমর ভেঙে দিয়েছিল। 2009-এর লোকসভা নির্বাচনে 26টা আসন পেয়েছিল, এবং মানে তুমি জানো যে তৃণমূল একা 26টা আসন পেয়ে গিয়েছিল। ফলে ম্যাক্সিমাম সিটগুলো, মানে 15টা আসন নিয়ে বামেদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছিল সেই সময়। ফলে একদিকে তৃণমূল কংগ্রেস 26টা আসন, আরেকদিকে বামেরা 15টা আসন একটা এসইউসি কে দিয়েছিল। এবার যে প্রশ্নটা, তার মানে 8 থেকে পরিবর্তন রাজ্যে হবে এটা সবাই জেনে গেছিল। মাঝে যেটা হয়েছিল সেটা হলো কলকাতা কর্পোরেশন সমেত যে পুরসভাগুলো ছিল, 92টা পুরসভা, তার মধ্যে 54টা কলকাতাতে তো জিতেই ছিল ল্যান্ডস্লাইড ভিক্টরি, তার সাথে সাথে 54টা পুরসভায় একতরফা ভাবে তৃণমূল জিতেছিল। ফলে তৃণমূলের জয়টা শুধু সময়ের অপেক্ষা ছিল, রাজ্যে সর্বত্র, এবং পুলিশ প্রশাসন কোনো কাজ করতো না, সব তৃণমূলের হয়ে কাজ করতো। সিপিএম এর নেতা মন্ত্রীরা পর্যন্ত বলতেন যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, প্রশাসনের পুরো নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে। এইরকম অবস্থাতেও যে সারা রাজ্যের মানুষ জানে পরিবর্তন হবে, তারপরেও কেশপুরে কি করে সিপিএম জিতেছিল? শেষ পর্যন্ত কেশপুরে 15,000-এর বেশি ভোটে জিতলো কি করে? গড়বেতায় কি করে জিতেছিল? চন্দ্রকোনায় কি করে জিতেছিল? হ্যাঁ, গোঘাটে কি করে জিতেছিল? এগুলো উদাহরণ। ভাঙরে কি করে জিতেছিল? ক্যানিং পূর্বে, যে ক্যানিং পূর্বে এখন বিরোধীরা মানে প্রার্থী দিতে পারে না, তখন এই শওকত মোল্লার দৌলতেই ক্যানিংও না রেজ্জাক মোল্লা জিতেছিল, 15,000-এর বেশি ভোটে জিতেছিল। এবং এই ক্যানিং এ তার মানে কি দিনের শেষে রেজ্জাক মোল্লার মতন লোক যেখানে আছে, মানে বা মানে তোমার গিয়ে সুশান্ত ঘোষের মতন লোক গড়বেতায় জিতেছিল,
তার মানে লোক জানতো পরিবর্তন হবে, তারপরেও ভয় ভীতি সন্ত্রস্ত করে রেখে ওই সমস্ত এলাকায়, এর নাম সংগঠন। পশ্চিমবাংলায় সংগঠনের নাম কি জানো? ভয় ভীতি সন্ত্রস্ত করে বিরোধীকে শূন্য করে জেতার নাম হলো সংগঠন। এই সংগঠনটা সিপিএম সেই সময়েও ৬২টা আসনে ধরে রেখেছিল। তারপরে সাধারণ মানুষের মধ্যে ভীতি স্থাপন করে জয়ী হয়। এখন কি হয়, এখনো কি হয়, বেশিরভাগ আসনেই মানে তৃণমূলের দাপট। মানে কি, এই যে আমরা বলি না তৃণমূলের সংগঠন, সংগঠন মানেটা কি? তার মানে তোমার একটা বিরাট সংখ্যক বাহিনী আছে, যেই বাহিনীকে দিয়ে তুমি নির্বাচনে প্রচারে ব্যাপকভাবে মানুষের সামনে আসো, প্রচার করে বিরোধীদেরকে সেইভাবে প্রচার করতে দাও না, এবং একই সাথে ভোটের দিন পুরো বুথটাকে নিয়ন্ত্রণ করো, ভোটারদেরকে নিয়ন্ত্রণ করো, এর নামই হলো সংগঠন। ফলে এই সংগঠন যার থাকবে নির্বাচনে তার অ্যাডভান্টেজ সবসময় বেশি। সাইলেন্ট ভোটে কয়েকবার চেঞ্জ হয়নি, আমি তো উদাহরণগুলো দিলাম, কিন্তু সেখানে কিন্তু অন্য কতগুলো ফ্যাক্টর কাজ করছে, অনুমান করতে পারে না। তৃণমূল যদি অনুমান করতে পারে যে পরিবর্তন হতে পারে, এইবার যেমন লোকসভা নির্বাচনে অনুমান তৃণমূল করতে পেরেছিল যে বেশ কিছু সিটে হারতে পারি, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে সংখ্যা বলেছিল সেটা মেলেনি, তার থেকেও কম আসনে বিজেপি জয়ী হয়েছে। তার মানে কি, দিনের শেষে কিন্তু তৃণমূল কংগ্রেস আইপ্যাক টিমকে দিয়ে যেভাবে স্থানীয় স্তরে বিজেপি কর্মীদেরকে ম্যানেজ করেছিল একটার পর একটা সিটে, তার ফলে কিন্তু আসনটা 18 থেকে 12-তে নামিয়ে দিতে পেরেছিল। ফলে তৃণমূল যদি সামান্যতম বোঝে যে একটুখানি বিজেপি চান্স আছে, তাহলে তৃণমূল দাঁত নথ বের করে দিয়ে তার সংগঠন নামিয়ে দিয়ে যেখানে দাঁড়াবে, কারণ মুসলমানরা বিজেপির সাথে নেই, তাহলে সব মিলে একটা বিরাট গোষ্ঠী কে যেভাবে নামিয়ে দিতে পারবে। এবং সেইখানে কিন্তু আমি তোমায় বলছি, শুধু আবেগ দিয়ে সৌমিক যেভাবে কথা বলছে, সেই আবেগ দিয়ে কিন্তু ভোট হবে না। দিনের শেষে মানে শুভেন্দু অধিকারীর কে যে বাস্তব অভিজ্ঞতার নিরিখে পূর্ব মেদিনীপুরের সংগঠন গড়ে তুলেছেন, এইরকম যদি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংগঠন গড়ে তুলে তৃণমূলের চোখে চোখ না রাখতে পারে, রেজাল্ট কিন্তু প্রায় একই থাকবে। তোমাকে একটা জিনিস বলি, এটা তোমাদের জানা দরকার, আমার বইয়ে আমি লিখেছি। 2011 সালে কেশপুরে, তখন তো বিরোধীদের এজেন্ট বসতেও দেয়নি, কেশপুরেও দেয়নি, কিন্তু 2011 সালে কিন্তু কেশপুরে এজেন্ট বিরোধীদের বসতে দেয়নি। গড়বেতায় যেমন সুশান্ত ঘোষ বহু বুথে এজেন্ট বসতে দেয়নি, 2011 সালের কথা বলছি। একইভাবে কেশপুরেও বসতে দেয়নি। কেশপুরে মানে কাউন্টিং সেন্টারে যারা এসছিলেন সব সিপিএম এর লোক এসেছিল, 2-1 জন তৃণমূলের লোক এসেছিল, তাদেরকে ভয় ভীতি করে বার করে দিয়েছিল। কিন্তু এবং বিরাট সংখ্যক মানে সিপিএম এর কর্মী সমর্থকরা কাউন্টিং সেন্টারের মানে সিপিএম লাল সেলাম লাল সেলাম এইরকম করে চিৎকার করছে। যেই 12টার মধ্যে জিনিসটা পরিষ্কার হলো যে সারা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, ওই কাউন্টিং সেন্টারে যে সিপিএম এর লোকরা গিয়েছিলেন, মানে সিপিএম এর লাল পতাকা নিয়ে, তারাই সবুজ পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সিপিএম এর লোক ঢুকেছিল সিপিআইএম লাল সেলাম লাল সেলাম। আর যখন কাউন্টিং সেন্টার থেকে মানে সারা রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, এমনকি কেশপুরে সিপিএম জিতে গেছে, ওই কাউন্টিং সেন্টারের লোকগুলোই মানে কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে তৃণমূলের পতাকা ধরে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিয়ে কিন্তু কাউন্টিং সেন্টার ছেড়েছিল। এইটা প্রমাণ করে যে লোক মানে ক্ষমতার বৃত্তে বা ক্ষমতার মধ্যে যেহেতু পুলিশ থাকে, মাসল পাওয়ার থাকে, মানি পাওয়ার থাকে, ফলে মানুষ বা দলের যারা কর্মী সমর্থক তারা অনেকেই এই পাওয়ারের কাছে সিমেন্টিং হয়ে থাকে, অর্থাৎ সিমেন্টিং ফ্যাক্টরটা হলো পাওয়ার। ফলে আমি তোমাকে বলছি, দিনের শেষে তোমাকে যদি তৃণমূলের সাথে লড়াই সত্যি করতে হয়, এক হলো আবেগ দিয়ে একটা হতে পারে, কিন্তু সেই আবেগ আমি অন্তত চোখে এখনো দেখতে পাচ্ছি না, আর এখনো বাকি যাচ্ছে। নিশ্চয়ই শেষ পর্যায়ে যদি নতুন কিছু ইস্যু আছে আবেগ তৈরি হয়। এই মুহূর্তে তৃণমূলের বিরোধিতাটা আছে, নন গভর্নেন্স একটা বড় ইস্যু, ডেফিনেটলি ইস্যু। সেটাকে কাজে লাগাতে গেলে তোমাকে একটা মিনিমাম লেভেলের সংগঠন দরকার। অনেকে বলেন না যে 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এসেছিল, তখন তৃণমূল কংগ্রেসের কি সংগঠন ছিল? তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি করে ফেলেছিল। তোমাকে কিছুক্ষণ আগে আমি বললাম না, 50% গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের হয়ে গেছিল। তাহলে 50% গ্রাম পঞ্চায়েত সদস্য যে দলের, সে দলের কর্মী সমর্থক তো বিভিন্ন জায়গায় ছিল। যেখানে ছিল না, যেমন কেশপুরে পঞ্চায়েত নির্বাচনে 8-এ ভোট করতে দেয়নি, সেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে। যেখানে গৌঘাটে তৃণমূল কংগ্রেসের কোনো নির্বাচিত প্রতিনিধি সেইভাবে ছিল না, পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরওয়ার্ড ব্লক জিতেছিল,
সেখানে গৌঘাটে বিশ্বনাথ কোরাক জিতেছে, মানে ইয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী জিতেছে। আমি বলবো স্যার একটা জিনিস, সংগঠন যেমন ঠিক তেমন বিজেপির মধ্যে অনেক তৃণমূলের যারা রয়েছেন বা এই মন্ডল সভাপতি ম্যানেজ করে নেওয়া তৃণমূলের, আমি বলছি এইগুলো যতক্ষণ না বা এমন কাউকে মন্ডল সভাপতিতে বসানো হচ্ছে যে তৃণমূলের সাথে আপোষ করে চলে, কর্মীরা বুঝতে পারছে, তাহলে নেতারা কেন বুঝতে পারে না? বারবার এই অভিযোগ আসে। আপনি দেখবেন যখন মন্ডল সভাপতি জেলা সভাপতি বিজেপি নির্বাচন হয় তখন বিজেপি পার্টি অফিসের বাইরে বিক্ষোভ শুরু হয়, কারণ তারা বুঝতে পারে এ তৃণমূলের সাথে আতাত, তাকেই বসানো হচ্ছে কেন। এটা দেখো, তিনটে কারণ আছে। একটা কারণ হলো যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল জন্মের পর থেকে 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত নির্বাচনী আতাতে ছিল। ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীরা লোকাল লেভেলে তারা হাতে হাত মিলিয়ে নির্বাচনের প্রচারের কাজ করেছে, দলের কাজ করেছে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে। ফলে দেখো, মানে বিরোধী থাকাকালীন যে সখ্যতা, সেই সখ্যতার জায়গায় কিন্তু তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে একটা সম্পর্ক, মানসিক সম্পর্ক আছে। এবং সেটা কিন্তু এখনো আমি লক্ষ্য করি যে সিপিএম কে যেখানে সিপিএম বা কংগ্রেস জয়ী হতে পারে এরকম অবস্থায় বহু আসনে আমি দেখি, যেটা 2016তেও আমরা ধরে ধরে দেখিয়েছিলাম 56টা আসনে, যেখানে বিজেপির কর্মীরা সরাসরি তৃণমূলকে ভোট দিয়ে সিপিএম কে ক্ষমতার বৃত্তের বাইরে রেখেছিল, 2016 সালে বলছি। আবার একইভাবে আমি দেখেছি যে দ্বিতীয় যে কারণটা, তার মানে দীর্ঘ রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং সরাসরি যেহেতু ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অটল বিহারী বাজপেয়ী বা বিজেপির, সেই কারণে কর্মী সমর্থকদের একটা আত্মিক সম্পর্ক আছে তৃণমূলের সাথে। দ্বিতীয় যেটা, আদর্শগত জায়গা থেকে তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ তুমি পাবে না। মানে তৃণমূল কংগ্রেসও মানে প্রয়োজনে হিন্দুত্ব, মানে জগন্নাথ ধামের কথা বলে, বিজেপিও ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর মতন ধর্মবিরোধী নয়, সিপিএম কে তারা ধর্মবিরোধী মনে করে, এবং বাস্তবে সিপিএম ধর্মের থেকে দূরে থাকে, এটাও বাস্তব। ফলে সিপিএম এর থেকে মানে তুমি যদি লক্ষ্য করো যে সিপিএম কে যে চোখে তৃণমূল দেখে, বিজেপি দেখে, সেইভাবে কিন্তু বিজেপির কর্মী সমর্থক নেতারা কিন্তু তৃণমূলকে দেখে না। হয়তো এখন ক্ষমতায় আসার জন্য তৃণমূলের তারা বিরোধিতা করছেন, কিন্তু এই আত্মিক সম্পর্ক একটা থেকেই যায়। এবং আদর্শগত যদি অবস্থান দেখো, তাহলে সরাসরি দ্বান্দ্বিক অবস্থান হলো সিপিএম এর, মানে কমিউনিস্টদের সাথে বিজেপি। কিন্তু তৃণমূলের সাথে বিজেপির যে সম্পর্ক, সেটা প্রায় সহ অবস্থানের সম্পর্ক। তৃতীয় যে কারণটা, সেটা হলো রাজ্য স্তরে বা জেলা স্তরে বিজেপি নেতৃত্ব তৈরি করতে পারেনি, মানে যারা দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আমি তোমায় বলি, শ্রমিকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শ্রমিক ভালো বক্তা, আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, কিন্তু শ্রমিককে আমি কি কোনোদিন জেলখানায় যেতে দেখেছি? আমি তো দেখিনি। পশ্চিমবাংলার রাজনীতি করব আর পুলিশ জেলে আমাকে ঢোকাবে না, তাহলে আমি বুঝতে হবে যে আমার রাজনীতিটা অনেকটা বিশ্বনাথ চক্রবর্তীর বিশ্লেষণের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় রাজনীতি করেছে, বিশেষ করে আমি বলবো, না প্রথমত বলবো যে একাধিকবার অ্যারেস্ট হয়েছেন উনি, এটা ফ্যাক্ট, এখন সেগুলো অস্বীকার করলে হবে না। আর দ্বিতীয় যেটা, সেটা হলো বামপন্থীরা না, মানে যেহেতু গণতন্ত্রে মানে একটা তারা লার্জলি ডেমোক্রেসি কনটেক্সটে কথা বলে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে এটা ওরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যায়নি, শ্রমিক ভট্টাচার্য জেলে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার কিন্তু পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন। তুমি আমায় বলতে পারো কতবার শ্রমিক আক্রান্ত হয়েছে? একবার দুবার নিশ্চয়ই যুব সভাপতি হিসাবে বলতে পারে হাওড়াতে হয়েছিলাম, কিন্তু পরবর্তী পর্যায়ে কয়বার হয়েছে পুলিশের দ্বারা আক্রান্ত, কতবার জেল খেটেছে, কতবার পুলিশ অ্যারেস্ট করেছে, কতবার লালবাজার সেন্ট্রাল জেলে শ্রমিককে যেতে হয়েছে। একই কথা আমি কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে বলবো। শুভেন্দু প্রচুর গণ আন্দোলনের কথা বলে, কিন্তু তৃণমূল শাসনকালে পুলিশ প্রশাসনের মানে সেন্ট্রাল পুলিশের প্রোটেকশনের মধ্যেই রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জোর করে ওকে ইয়েতে জেলে পাঠাতে চায়, যার জন্য ও কোর্টের থেকে রায় নিয়ে এসে প্রোটেকশনের মধ্যেই আছে। কিন্তু তুমি আমায় বলো, আমি সুকান্তকে কিন্তু প্রশংসা করেছি, তোমার চ্যানেলেও আমি প্রশংসা করেছি, বিশেষ করে সুকান্ত শেষ পার্টটা আমি হাইলি প্রশংসা করি। এবং সেটা শুধু তাই নয়, মানে ভয় পায়নি, ও যেটা হয়েছে যে চ্যালেঞ্জ করেছে। আমি একমাত্র দেখলাম সুকান্তকে দেখলাম, মানে তুমি দিলীপ দাকে থেকে শুরু করে আমি বলছি, দিলীপ দা কয়বার জেলে গেছে, দিলীপ দা কতবার জেল খেটেছে, দিলীপ দা কতবার মানে অবশ্যই তৃণমূলের দ্বারা মার খেয়েছে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, মার খেয়েছে, এটা বারবার বলবো। দিলীপ দা প্রায় 23 বার তৃণমূলের দ্বারা মার খেয়েছে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু দিলীপ দা মানে লালবাজার জেলে কতবার ছিল,
মানে সেন্ট্রাল লকআপে কয়বার ছিল, বা জেলে জেলে 4 দিনের জন্য কতবার ছিল। তথাগত রায় কিন্তু জেলে ছিলেন। আবার তোমাকে আমি বলছি ইয়ে আহ, শুভেন্দু অধিকারী ডেফিনেটলি এই মুহূর্তে সবচেয়ে মানে স্টলওয়ার্ড লিডার বিজেপির মধ্যে, এবং ওর ভাবনা শক্তিশালী ভাবনা, সংগঠন পূর্ব মেদিনীপুর শক্তিশালী ভাবে গড়ে তুলেছেন। কিন্তু তুমি যদি বলো দিনের শেষে সাফারিং, যেটা মানুষ কিন্তু প্রত্যাশা করে আমার নেতা মানে আমার মতন করে আত্মত্যাগ করছে কিনা। অর্থাৎ আমি যখন মানে মিছিলে বেরিয়ে এফআইআর আমার বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে আমাকে অ্যারেস্ট করে নিয়ে সেন্ট্রাল লকআপে ফেলে রাখছে, আমার সাথে আমার নেতা যাচ্ছেন কিনা। ওই যে সুকান্ত গেছিল যে অন্য কর্মীদের সাথে রাজ বলে চ্যালেঞ্জ করে দিয়ে গেছিল, আমি আমি শুনবো না, আমি জামিন নিব না, আমি বন্ড নিজস্ব বন্ড দিব না। এই চ্যালেঞ্জটা কিন্তু না শ্রমিক ভট্টাচার্য কখনো করেছে, না শুভেন্দু অধিকারী করেছে। ফলে শুভেন্দু অধিকারী মানে এই পর্যায়ে যে রাজনীতিটা, বিজেপিতে আসার পরে যে রাজনীতিটা, সেখানে সেন্ট্রাল পুলিশের প্রোটেকশন আছে, সেখানে কোর্টের মানে একটা সুরক্ষা আছে, কিন্তু মানে একেবারে মাটিতে নেমে মানে সাধারণ কর্মীদের সাথে অ্যারেস্ট হয়ে লালবাজারে লকআপে যাওয়া, এই ঘটনা নেই। পশ্চিমবাংলার রাজনীতিতে এই সাফারিংটা খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে আবেগ আসে, নেতার প্রতি আবেগ আসে। এই আবেগটা কিন্তু এখনো আমি মনে করি অনুপস্থিত। এবং একই সাথে তোমায় আমি বলবো যে মুসলিম এলাকাগুলোতে বিজেপির পতাকা তৈরি করার কোনো জায়গা নেই। আমি সম্প্রতি দেগঙ্গাতে এবং তোমার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে ঘুরছিলাম গ্রামগুলোতে, আমাকে মুসলিম এলাকায় পরিষ্কার করে বলে দিল এখানে অন্য যে কোনো পার্টি হোক, আমরা এখানে বিজেপির কোনো পতাকা তুলতে দিব না, বিজেপি করতে দিব না, আর আইএসএফ করতে দিব না, আইএসএফ করতে দিব না। ফলে একদম পরিষ্কার অবস্থান। ফলে এইরকম একটা সিচুয়েশনে মানে যে দলের তৃণমূল কংগ্রেস কাছে মানি পাওয়ার আছে, মাসল পাওয়ার আছে, সরকারি প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, যারা বেপরোয়া তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য, এইটাকে কি করে শ্রমিক ভট্টাচার্য ভাঙবেন। মানে উনি আবেগ দিয়ে অবশ্য বলছেন যে সংগঠন ছাড়াই যেটা যায়। অবশ্যই দুটো তিনটে উদাহরণ আমি দিলাম, সেই উদাহরণটা এবারও কার্যকারী হবে কিনা সময়ে বলবে, আমি কনক্লুশন টানতে চাই না, সময়ে বলবে। কিন্তু আমি শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে বলবো যে মানে কেন 2011 সালে কেশপুরে পরিবর্তন হয়নি, তার উত্তরটা কিন্তু আপনাদের দিতে হবে। কেন সেই দিন চন্দ্রকোনা বা ক্যানিং পূর্বে বা ভাঙড়ে পরিবর্তন হয়নি, দয়া করে যদি আপনারা সেদিন বলতে পারেন। সারা রাজ্য জুড়ে পরিবর্তন হলো, কেন এই কেন্দ্রগুলোতে গড়বেতায় পরিবর্তন হলো না। সেখানে কিন্তু দিনের শেষে ওই আয়রন যে মেশিনারি, অর্থাৎ সিপিআইএম দলের যে যেটাকে আপনারা হারমাদ বলতেন, সেই হারমাদ বাহিনীর প্রবল উপস্থিতির ফলে কিন্তু ক্যানিং থেকে রজ্জাক মোল্লা 15,000 ভোটে জিতেছিল, সুশান্ত ঘোষ কিন্তু গড়বেতার থেকে 15,000 ভোটে জিতেছিল। বা যে সমস্ত এলাকাগুলো কেশপুরের সমেত যেখানে যেখানে জয়ী হয়েছিল সিপিআইএম দল 62টা আসনে, দিনের শেষে কিন্তু হারমাদদের ভূমিকা ছিল। অর্থাৎ দিনের শেষে পশ্চিমবাংলায় যেটাকে আপনারা হারমাদ বলছেন বা তৃণমূলের উন্মাদ বলছেন, এই উন্মাদ হারমাদ আসলে সংগঠন। এটাকে চ্যালেঞ্জ না করে বা পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক পরিবর্তন না আনলে সত্যি কি সংগঠন ছাড়া জেতা যায়, এই প্রশ্নটা দিয়েই শেষ।